এখন বাজে 5:30। মানুকে আয়রন ওষুধটা দিয়ে নিই। এই দেখো আয়রন ওষুধটা গুলিয়ে নিলাম। গুলতে না একটু টাইম লাগে, তো আমি ঠিক 2 মিনিট আগে ভিজিয়ে ধুয়ে যাই। আর তারপরে এসে পুরো না গুললেও খেতে পারে না আর কি। তো আয়রন ওষুধ দিয়ে আমি চলে এসেছি চা করতে। তো তখন কটা বাজে? এই 6টা বাজে, 6টা 10-15 সময় চা করতে এসেছি। তাড়াতাড়ি না সব কাজ করছি, কারণ আজকে যাব ব্যাংকে, বাজারে সব কিছু, মানে এর জন্য একটু তাড়াতাড়ি ব্যস্ত করছি। সুপ্রভাত আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আমিও মোটামুটি আছি। রিমি রূপা চ্যানেলে সকলকে জানাই স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, কালকে ভিডিও করতে পারিনি, এতটা চাপের মধ্যে রয়েছি। সব কিছু তো বোঝোই, নিজের হাতে একা একা সামলানো না, মানে আমি খুব কষ্ট হয়ে যাচ্ছে। তো এই কারণে ঠিক মতন ভিডিও দিতে পারছি না। তো যতটা পারছি শেয়ার করব। এই মাসে একদমই ভিডিও দিইনি, একটার পর একটা জানোই তো খারাপ খবর এসে যাচ্ছে। তো চা খেয়ে আমি সকাল সকালই না, চা খাওয়ার আগেই মানে বাসি কাজ করেই বাসি জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম। তো আমাবতী তো লেগে গেছে, প্রায় 2 দিন হয়ে গেল। তো সার্ফ দিতে পারবো না, ওই আর কি জল খাঁচা করে ধুয়ে দিতে হবে। কালকে শাড়িটা পরে আমি আর কি ওই বাজারে গেছিলাম, কালকে না মানে পরশুদিন, তো এই কারণেই আর কি ধুয়ে দিলাম। বাথরুমেই ছিল সব জামা কাপড়। তো তাড়াতাড়ি না রান্নাটাও করে ফেলবো। রান্না বলতে ওই সকালবেলা বলছিল করতে হবে না, তবু ভাবলাম কি যে বাজার থেকে এসে না রান্না করতে একটু আর কি অসুবিধা হয়ে যায়। তো সকালে কটা ভাত করি আর তরকারিটা করে রাখবো। সকালে কি রান্না করব কি করব সব বাড়ন্ত। তো একটু আলু সিদ্ধ ভাত করি। আর মটরের ডাল কালকে রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম, গরম গরম ঘি দিয়ে আর কাঁচা লঙ্কা আর ডালের বড়া দিয়ে ভাত দেবো। তো এইদিকে দেখো চাল টাল আর কি ধুয়ে নিলাম। তো ভাতটা বসিয়ে দিয়ে এসেছি, আলু সিদ্ধ দেবো। আর দুপুরবেলা এসে আবার ভাত করব। আলুটা কেটে একবারে আলু সিদ্ধ, তারপরে ডালের বড়া দিয়ে আলু দিয়ে তরকারি করব। সেই আলু মশলা টশলা সব আর কি কেটে কুটে নিয়ে গুছিয়ে নিয়েছি। দেখো এই যে, তো সারাদিন এই ডালের বড়ার তরকারি আর ডালের বড়া দিয়েই মানে আর কি খাওয়া দাওয়া আমাদের হয়েছে। তো এইদিকে দেখো রেডি, মানে বাবাকে ভাত দিয়ে নিলাম। তো যাব হচ্ছে, ওই যে বললাম বাজারে যাব, ব্যাংকে যাব, মানুর ওই ভাতার টাকাটা ঢুকেছে কি না ওটা দেখার জন্যে সব ঝামেলা, গ্রুপের ঝামেলা। তার মধ্যে কালকে বিকালবেলা ওই শ্রমিক কার্ড করতে হবে, সেই ফর্ম দিয়ে গেছিলো। তো আমাদের বাড়ির যত ফর্ম ফিল আপ সব হচ্ছে মানুই করে। আর আমার রেশন কার্ডের আর কি জেরক্স ছিল না, আর মানুর হচ্ছে জন্ম সার্টিফিকেটে জেরক্স ছিল না। তো বাবাকে বললাম স্বাস্থ্যসাথী কার্ডে একটা, পরে শুনলাম যে প্রত্যেকটা কাগজে নাকি স্বাস্থ্যসাথী ফর্ম দিতে হবে। তো মানু দেখো এখানে সবার ডকুমেন্টস নিয়ে মানুই ফিল আপ করলো। আমাদের যত ফর্ম সব মানুই এখন ফিল আপ করে, কারোর কাছে যেতে হয় না আর কি। তো মানু ফিল আপ করে প্রত্যেকটা ডকুমেন্টস দিয়ে আলাদা আলাদা করে আমাদের 4 জনার কাগজপত্র দিয়ে ও দাদুর কাছে জমা দিয়ে এসছে। তো মানু এই যে ডিমের ট্রে, ডিমের পেটি এগুলো বিক্রি করলে মানু না পয়সা নেয়। তো ও হিসাব করছে, মিটার ঘরে গুছিয়ে গুছিয়ে রাখি। তো এখানে এই ডিমের ট্রে আর পেটিগুলো বিক্রি করে 120 টাকা বিক্রি করেছে। তো মানু সেই 120 টাকা আর কি মানু নিয়েছে। তো আমি বলছি চল বাবা তাড়াতাড়ি যাই বাজারে। ও বলছে দাঁড়াও। আর আম্বাবচির জন্যে তো মানে ওই যে আকাশটা অন্ধকার হয়ে রয়েছে, এদিকে রোদ নেই কিন্তু প্রচণ্ড গরম। তো মানুকে বলছি এখান থেকে সর, এগুলো ডিমের পেটির আর কি নোংরা, মানে দূষিত পদার্থ হয় ডিমের পেটিগুলোর থেকে। হ্যাঁ, তো এই যে মানু হিসাব করছে কয়টা কত দাম। তো আমারও না রান্নাবান্না এদিকে কমপ্লিট হয়ে গেছে, সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা এখন বাজে 12:30। ওই যে মানু ওই যে ওই আমি তো চলে যেতাম, ওর অ্যাকাউন্টটা ঠিক হয়েছে কিনা দেখবে, এর জন্যে এসে শুধু ভাত করব। চাল টাল ভিজানো আছে। আমি 12:30 বেজে গেছে, বাজারের দিকে যাওয়া যাক। আকাশটা মেঘলা মেঘলা, আম্বাবচি 3 দিন তো এরকম থাকবেই আকাশটা। টোটোগুলো চলে গেল, এখন আবার রাস্তায় এসেছি দেখি আকাশটা মানে এমন অন্ধকার, মনে হচ্ছে বৃষ্টি আসবে, তাও ছাতা নিয়েছি। তো মানু বলছে রাস্তায় উঠলে কিছু পাওয়া যায় না। তো যাই হোক, এই দেখো আমরা ব্যাংকের থেকে বেরিয়েছি। মানুর ওই কেওয়াইসিটা ঠিক হয়েছে, আর হচ্ছে
সেই তো 2 মাস টাকা দেয়নি। কি লাভটা হলো, সেই মানুষদের ভাতার টাকা 1000 টাকা করেই দিয়েছে, যেটা 2000 টাকা দেওয়ার কথা ছিল। আমাকে অনেকেই মেসেজ করেছিল যে 2000 টাকা ঢুকবে, কিন্তু ওদের ভাতার টাকা সেই 1000 টাকাই ঢুকেছে। তো মানু ওই 1000 টাকা নিয়েছে, আর আমার একটা কেওয়াইসি ফর্ম নিয়েছে। নেওয়ার পরে এই যে এটা হচ্ছে আমাদের সেই টুকি মাম্মাম যে হসপিটালে ভর্তি রয়েছে নাতি, ওইটা ওদেরই আর কি দোকান। এই যে ওর দেওর, ওর শাশুড়ি, তো এদের দোকান থেকেই আমরা বেশি ফলটা আমি নিই আর কি। অন্তত এই ব্যাংকে আসা হয়, বাজারে আসা হয়, তো এদের দোকান থেকে মানু 2টো লেবু নিল, একটা ড্রাগন ফল নিল, আর 500 কলা, একটা আপেল নিল। তো এখানে প্রায় 195 টাকার, হ্যাঁ 5 টাকা কম মনে হয়, 195 টাকার ফল নেওয়া হলো। আমি 200 টাকার, ওই যে 200 টাকার নোটটা দিয়েছি, আর মানে 5 টাকা না 8 টাকা যেন ফেরত দিয়েছে। যাই হোক, ওই 200 টাকার মতনই আর কি ফল নিলাম। নিয়ে এখানে না দাঁড়িয়ে আছি হাঁসপুরতে। হাঁসপুর বাজারটা আবার আরও একটু যেতে হবে, তো কোনো মানে টোটো ফোটো দাঁড়াচ্ছিল না। বলছে যে এগুলো আর কি রিজার্ভ, আর মাঝখান দিয়ে না অন্য টোটো নিতেও পারে না, এখানে একটা লাইনের আর কি আছে। যে চলে তো বন্ধু বলছে, বন্ধুরা এই যে চলে এসেছি মানুর একটু ফল নিয়ে, আর ব্যাংকের কাজ মানুর মিটেছে, আর হচ্ছে আমাদের গ্রুপের এখনো কাজ মেটেনি। রানামার কাছে দিয়ে আসি, পরে দিয়ে আসবো, বলবো লিখে দিও তুমি। দুপুরবেলা খাওয়া দাওয়া করে ওই যে মানুকে একটা ড্রাগন ফল আর লেবু কেটে দেবো। মানু যাবে আবার পড়তে গাইঘাটায়, তো কটায় 3টেই যাবে। আমি খুবই তাড়াতাড়ি করছি, বললাম বাবা খেয়ে নে, কিন্তু লেবুটা না একদমই ভালো ছিল না, কেবলই এনেছি, মানে ভিতরে কেমন শুটকো মতন, আর রস মানে রসটা খুবই টক ছিল। তো মানু আর লেবুটা খায়নি, বলছে মা আমি এখনই আমার অ্যাসিড হয়ে যাবে, আমি এই জ্বরের মুখে। বললাম খা টক লেবু, কিন্তু রসটা, কিন্তু ও কিছুতেই খেলো না। তবু ওই আমি রসটা করে দিলাম, 2টো লেবু আর এই যে ড্রাগন ফলটা দিলাম। আমিও বলছে মা তুমি একটু খাও, এটা WBC বাড়ে। তো আমি আবার একটু খেলাম, ও যেহেতু আমাকে দিল, তারপরে পুরোটাও খেতে পারিনি, আমাকে অর্ধেকটা দিয়ে দিয়েছিল। তো আমি বলছি ও অ্যান্টিবায়োটিক খাসনি, তুই এখনই আবার পড়তে যাবি? বলছে হ্যাঁ। দেখো ও মানে পড়া কামাই করতেই চায় না। তো এই যে পড়তে যাবে, দেখা যাক রানী যায় কি না। যাই হোক, রানী গেল তো আজকে পড়তে, আর তাড়াতাড়ি চলে এসেছিলো পড়ে। জ্বর জ্বর ছিল, আমি গিয়ে দেখি পরীক্ষা শুরু হয়েছে। গিয়ে দেখি তোর লেট হয়ে গেছে কেন যেতে যেতে? 10 মিনিট অটো পাচ্ছিলাম না। অটো পাচ্ছিলি না? তো মানু আসার সময় ফার্মেসির থেকে আর একটা নতুন হচ্ছে থার্মোমিটার নিয়ে এসছে, আজ কারণ জ্বরটা সারাক্ষণ মাপতে হয়। তো সত্যি এবার রক্ত দেওয়ার পরের থেকে ভোরবেলা উঠে দেখি কি, যে তোমাদের সাথে তো আমি সকাল থেকে এখনও কথাই বলিনি, মানুর ভোরবেলার থেকে জ্বর এসেছিলো প্রায় 3টে, তখন কটা বাজে, 3:34 বাজে, তখন জ্বর এসেছিলো। তো এখন মেপে দেখছি 95, কিন্তু হট করে চলে আসে কী কারণে, কী করে যেন জ্বরটা চলে আসে তাড়াতাড়ি। তো বন্ধুরা এখন যাচ্ছি, মানে আজকের ভিডিওতে বলা হয়নি, কালকে সোমবার গেছে, কালকে আমাদের নাতনি বাড়ি এসে 21 দিনের মাথায়। তো আজকে আমি এখন দিদি এসে বলছে, আমার যা এসে বলছে, আমি বলছি যাবো। আর আজকে মানুষ রাত্রে পড়া নেই, গাইঘাটাতে পড়া মানে টিউশনি পড়ে এসছে, আর রাত্রিবেলা নেই। কালকে এসে আস্তে আস্তে রাত হয়ে গেছে, এর জন্য কালকে দেখতে যায়নি। আমাকে গুড্ডি মানে বড় মেয়ে ফোন করে বলেছে, কাকিমা টুকির তো ছুটি হয়ে গেছে, জানি আসছে, আস্তে আস্তে রাত হয়ে গেছে, কালকে দেখতে যায়নি। তাই আমাকে দিদি এখন বলছে চলো, তো মানুষ সন্ধে দিল, তারপর বাবাকে চাটা করে দিয়ে, তো চলো এই যে রেডি হয়ে গেছি, দেখে আসি, পরে এসে আবার রাত্রিরে রান্নাবান্না করব। তো পরে এসে তোমাদেরকে সব বলছি ওর কী হয়েছিল না হয়েছিল। ভালোই বাড়ির মেয়ে বাড়ি ফিরে এসছে ঠাকুরের প্রভুর আশীর্বাদে। তো এই যে বাবার জন্য একটু চা আর বিস্কুট বাবাকে দিয়ে আমি শাড়িটা পরে রেডি হয়ে বাবাকে চা বিস্কুটটা দিয়ে একবারে ঘরে তালা দিয়ে ওই দিক দিয়েই চলে গেছি, কারণ দিদি, মানু আর দুষ্টু রাস্তায় দাঁড়িয়েছিল। আর এই দেখো মানু আবার সে রানীর ভাইয়ের, এটা হচ্ছে রানীদের বাড়িতে, রানীর ভাইয়ের জন্মদিন গেল না, তো কিছু দেওয়া হয়নি, তো মানু আবার গেঞ্জি নিয়ে এসেছিলো গাইঘাটার থেকে, সেটা আবার হচ্ছে রানীদের বাড়ি দিল। দেওয়ার পরে এই যে আমরা নাতনিকে দেখে বেরিয়ে পড়লাম, কারণ আমি কারোর বাড়িতে ভিডিও করি না, বা কারোর বাচ্চাকে আমি সেরকম একটা দেখাই না, তোমরা জানো। তো এই যে গিয়ে বলছি যে দিদি তাড়াতাড়ি চলো, আবার গুড্ডি এসেছিলো, একটু লেট হয়ে গেছে। বাড়ি এসে তাড়াতাড়ি মানু হাত পা ধুয়ে জামা প্যান্ট ছেড়ে এই যে ইঞ্জেকশন রেডি করছে। আমি বললাম তুই রেডি কর বাবা, আমি হচ্ছে আটাটা মেখে রেখে দিয়ে তারপরে ইঞ্জেকশনটা দেব। তো মাম্মাম, বন্ধুরা মাম্মাম ভালো আছে, সুস্থ আছে, প্রভুর আশীর্বাদে, তোমাদের সকলের আশীর্বাদে। তো আমি হচ্ছে কারোর বাড়িতে গিয়ে ভিডিও করাটা আমার নিজের রিলেটিভ, যেমন মনে করো আমার মামা মাসিদের বাড়িতে গেলে আমি ভিডিও করলে কোনো ব্যাপার নেই, কিন্তু এই তরফের থেকে আমি কারোর বাড়িতে গিয়ে ভিডিও করি না।
তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, তোমাদেরকে বলে দিলাম আমাদের মাম্মাম সুস্থ। তারপরে মাম্মামের আজকে শিববাড়িতে ওজনের মানসিক দিয়েছে। ওই ওর ওজনে মানসিক সন্দেশ দিয়েছে, ওদের বাড়ি সন্দেশ পায়েস মিষ্টি খেয়ে এসছি। তো রাত্রিবেলা এই যে হচ্ছে রুটি করব, মিষ্টি আর রুটি হবে রাত্রিবেলা। মিষ্টি আছে আর রুটি কি দিয়ে খাবো, আর বড় আলুর তরকারি আছে। তো আমি ইঞ্জেকশনটা দিয়ে প্রায় তখন কটা বাজে, রাত 10:30 বাজে, যখন রাত্রিবেলা খাওয়া দাওয়াটা তোমাদের সাথে রুটি করাটা আর শেয়ার করতে পারিনি, আটা মাখাটা অবধি শেয়ার করেছি। কারণ রুটিটা গরম গরম করতে হয়, আটাটা আমি আধা ঘন্টা আগে মেখে রাখি, তারপরে রুটিটা আর কি গরম গরম করি। তো মানু বলছে, মা দিদি বাড়ি পায়েস মিষ্টি তারপরে সন্দেশ খেয়েছি, একটু হচ্ছে লেট করে করো, খিদে নেই। তো আমি বললাম ঠিক আছে, তাহলে ইঞ্জেকশনটা দিয়ে নিই চল আগে। তো আটাটা মেখে আমি হাতটা ধুয়ে এসে মানুর ইঞ্জেকশনটা দিয়ে নিলাম, এই দেখো রেডি করেছি। তো এই যে মানে রোজ রাতের যন্ত্রণা, মানে কি বলবো, একদম ভালো লাগে না জানো না। মাঝে মধ্যে পাটা ফুলে যায়, কোথায় দেব প্রত্যেকটা দিন। আজকে 4 মাস কমপ্লিট হয়ে 5 মাসে পড়ে গেছে মানুর ইঞ্জেকশন। তো কোথায় দেব, যেখানেই দিই না আর পশম হয়ে যাচ্ছে ওর শরীরে, মানে পশম তো করতে হয়। তো পশমের গোড়ায় যদি বাইচান্স কোনো সময় ইঞ্জেকশন পড়ে, তো সেই জায়গাটা না সঙ্গে সঙ্গে ফুলে গোটা হয়ে যায়। তাহলে বলো তো বন্ধুরা, এই যে একটা বাচ্চার প্রত্যেক দিন, হ্যাঁ অবশ্যই সবাই বলবে যে 15-16 বছর বয়স মানে, হ্যাঁ, কিন্তু কত ইঞ্জেকশনের ঘাই খেতে 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 ও তো সেরকমভাবে এখনও স্বাবলম্বী হয়নি, তাই না? কিন্তু আমার কাছে তো ছোটোই, আর ভালো লাগে না রোজ রাত্রিবেলা এই মানে নরক যন্ত্রণা বলে যাকে বলে। আগের জীবনে পাপ করেছিলাম হয়তো, তার ফল। তো বন্ধুরা, কালকের ভিডিওটা না শেষ করতে পারিনি, দেখলে মাম্মামকে দেখে এসে রুটি আর মিষ্টি, কালকে রাত্রিবেলা আমরা রুটি আর মিষ্টি খেয়েছিলাম। তারপরে মাম্মাম 21-22 দিনের মাথায় বাড়িতে এসছে। তোমরা সবাই কমেন্ট করছিলে যে তোমার নাতনির হচ্ছে কেমন আছে, নাতনি কেমন আছে। তো আমি এসে আর কি মানে ভাবছিলাম তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করবো, কারণ আমি দৌড়ে দৌড়ে এসে আটাটা মেখে মানুকে ইঞ্জেকশন দিয়েছি। তারপরে এমনি তো মানুষ জানো তো 11:30-12টা অবধি রাত্রিবেলা পরে, আর যদিও এখন শরীরটা খারাপ, মানু এখনও পড়তে গেছে। হট করে মানে কালকে ভিডিওটা তো শেষ করতে পারিনি, কালকে ভিডিওটাই আজকে পোস্ট হবে। তো কালকে মানুর মাঝখানে একদিন জ্বর আসেনি, তারপরে মানুর হচ্ছে কালকে হঠাৎ করে ভোরবেলা তখন 3:34 বাজে দেখি কি আগের দিন কালকে আর কি মানু যে পড়তে গেছিলো গায়েঘাটা, আমার জন্য জিরোডল নিয়ে এসেছিলো, দাঁতে যন্ত্রণার ওষুধ। 2 দিন ধরে দাঁতে যন্ত্রণা। এই মাসে আমি ঠিক করে ভিডিওই দিতে পারিনি, 7 দিন, এখনও তো এই মাস শেষ হয়নি। আজকে মনে হয় 25 তারিখ, তার মধ্যে 7 দিন ভিডিওই দিইনি, 7-8 দিন ভিডিও দিইনি এই মাসে। বললাম না এই মাসটা যে আমাদের মাথার উপর দিয়ে কী যাচ্ছে। তারপরে আমি জিরোডল খেয়ে ওই নাতনিকে দেখতে গেলাম, এসছে বাড়িতে। তো আসার পরে ওই দিনকার যায়নি, তারপরে কালকে দেখতে গেছি, সুস্থ আছে। আবার 15 দিন পরে চেক আপে। তো এত সকলের আশীর্বাদ, প্রভুর আশীর্বাদ, হ্যাঁ, তো বৃথা যায় না। তো নাতনি বাড়ি এসছে, সুস্থ আছে পুরোপুরি। আর হচ্ছে রাত্রিবেলা ভেবেছি তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করব, ভিডিও আমার আর শেয়ার করা হয়নি। হঠাৎ করে 10:30 বাজে তখন মা ফোন করেছে। মা সেই কি কান্নাকাটি, আমার ছোটো মামার অবস্থা খুব খারাপ, কালকে আইসিইউতে রয়েছে। আমার সেই বড় মামার ছেলে মাকে ফোন করলো, কারণ ছোটো মামার একটাই মেয়ে, হাবড়ায় বিয়ে হয়েছে, ছেলে ব্যাংকের চাকরি করে তো জামাই, তো বোন এইদিক ওইদিক থাকে আর কি। তো বড় মামার ছেলে মাকে ফোন করেছে যে পিসি তাড়াতাড়ি সকালবেলা বেরিয়ে আয়। জানি না এখনও মামা আছে কি না আছে, এখনও আইসিইউতে রয়েছে শুনেছি। তা মা বেরিয়ে গেছে, আমি একটা জায়গায় যাচ্ছি, আমি সেই টিকিট কাটতে গিয়ে আর মানে কি জগা খিচুড়ি করে থুয়ে এসছি। আমি এখন যাব অশোকনগর, সেইখানে সেই অত দূর যাবো, তোমাদের এসে সব বলবো। তার মানে বললাম না এই মাসটা পড়ার পরের থেকে আমি মাম্মামের প্রায় শরীর খারাপ হয়েছিল 1 তারিখে, প্রায় 21-22 দিনের মাথায় মাম্মাম বাড়ি এসছে। আমি যেদিনকে অন্নপূর্ণা ভাণ্ডার জমা দিতে যাই তার আগে মানুর বাপি গেছে। কি বলবো, আমি কোনো সময় ভিডিওতে না নাই 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 বলি না, কারণ নাই নাই বলতে নেই, হ্যাঁ আমার মায়ের মুখে শুনেছি, বারণ তো বলতে হয়। তো মানুর বাপি বাড়ি থাকাকালীন মালিকের থেকে অগ্রিম টাকা নিয়ে, হয়তো আজকে বলছি বলে তোমরা জানতে পারছো, অগ্রিম টাকা নিয়ে খেয়েছি। এবার গেলেই তার টাকা পাঠাতে পারবে না, কাজ করবে 1 মাস তারপরে তো টাকা পাঠাবে। এবার মাঝখানে আমি ভিডিওতে বলেছি আমার মেজমাসির ছেলে মেয়ে গিয়ে মামারে দেখে এসছে, তখন মাকে বলেছে যে মানে মামাকে নাকি দেখার মতো নেই, এত রোগা হয়ে গেছে।
আমি মাকে বললাম মা চলো 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 দেখে আসি। মা বলছে যাবে যাবে। আর আমার বদ্দা যেহেতু ছোটবেলায় মামার বাড়িতেই থাকতো, আমি বদ্দাকে বলছি তুই যদি দেখতে না যাস সারা জীবন কিন্তু মানে কথা শুনতে হবে। তা বদ্দা বলে কি তাহলে তুই আর আমি একদিন যাই। আমি বলছি ঠিক আছে। এবার আমার কাছে পয়সা নেই, আমি জানি বদ্দা আসলে বদ্দার থেকে আমি টাকা ধার নেবো আর কি, বদ্দাকে বলতেও পারছি না। মানে মামার বাড়িতেই তো চাঁদপাড়ায় যাওয়া আসা, মানে 100 টাকাও ভাড়া লাগে না, সেই টাকাটাও আমার কাছে নেই। মানে এত ওর বাপি যাওয়ার পরে মানে এত টানাটানির মধ্যে যাচ্ছি, কোনো সময় আমি ভিডিওতে প্রকাশই করি না। এই যে কালকে যেমন দেখলেন এক মটরের ডালে বড়া আলু দিয়ে সারাদিন আমার মানু খেয়েছে, আর রাত্রিবেলায় মিষ্টি নিয়ে এসেছিলাম, মিষ্টি আর রুটি খেয়েছে, আর মানে আর দুধ তো থাকেই সাথে। তো যেরকম যখন যেরকম আমাদের গরিবের সংসারে সেরকমভাবেই চলতে হয়। তা আমি সেই মামার বাড়ি যাব, আমার কাছে এত হাত টানাটানি। মামামের শরীর খারাপের আগে আমার ভাসুরের মেয়ে এসে মানু বলছে কি দিদি তোর কাছে 500 টাকা মা ধার চেয়েছে, হবে? তো আমার ভাসুরের মেয়ে সঙ্গে সঙ্গে দিয়েছে, বলছে হ্যাঁ কাকিমা আছে। এবার মামারে দেখতে যাবো, হট করে দাদা বলছে আমি যেতে পারবো না, আমার মানে কাজ নেই, আমার আর যাওয়া হলো না। তারপর অন্নপূর্ণা ভান্ডার জমা দিতে গেলাম, তার মাঝখানে দেখলে কলকাতায় কয়দিন গেলাম নাতনির জন্য মানুষ জন্যে, তার মাঝে মাঝে ভেবেছি যাবো দেখতে, কয়দিন রেডি হয়েও যেতে পারিনি জানো না। তারপরে মা দাদা গিয়ে দেখে এসছে। তারপরে বদ্দা আমাকে ফোন করে বলছে মামারে না দেখার মতন না, জানিস না বোন। মাঝখানে শুনেছি মুখ দিয়ে রক্ত উঠছিল, মাসির ছেলে তো জন্মের থেকেই ওখানে মানুষ ছোট মামার কাছে। তারপরে ছোট মামা হচ্ছে আবার ভর্তি ছিল, দাদার স্ট্রোক হলো, মাসির ছেলের মামার ওরকম দেখে। এখন কালকে রাত্রিবেলা হট করে মা 10:30টার সময় ফোন করে সেই কি কান্না, বলে না যেই দাদা বেশি ভালোবাসে, মানে ছোট মামা যখন চাকরি করতো, মামা চাকরি অবস্থায় চলে এসেছিলো, মামার যখন ক্যান্সার ধরা পড়ে, সেই মামা বিয়ের আগে আর কি যখনই চাকরির থেকে ছুটি পেতো আমাদের বাড়িতে নাকি যেতই আর কি। তা বিয়ের পরে ছেলেরা একটু অন্যরকম হয়ে যায়, সেটা সবাই জানো, সব ঘরে সব ছেলে হয় না। তারপরে এর জন্য আমার মার কালকে রাত্রে সে কী কান্নাকাটি, এখন জানি না। মামা এখন বনগা আইসিইউতে, মা হয়তো এতক্ষণে পৌঁছে গেছে। এখন বাজে প্রায় এই 9টা বাজে। আমি বাবাকে ভাত দিলাম। এইদিকে মানুর থেকে থেকে জ্বরটা আসে, আবার কালকে অ্যান্টিবায়োটিক এনেছি দৌড়ে, হ্যাঁ সেগুলো তো ভিডিও করতেই পারিনি। একেতে মাম্মা মেশে একটা ভালো সুখবর তোমাদেরকে দেবো, তার মধ্যে 10:30টার সময় মা সেই ফোন করে কান্নাকাটি করছে তোর মামার অবস্থা খারাপ। আমি কারণ এখন মামা আছে কি না আছে জানি না। এখন আবার মামার ছেলে নাকি বড় মামার ছেলে মাকে সকালবেলা ফোন করেছে, পিসি তাড়াতাড়ি আয়, মেজু পিসিদের তাড়াতাড়ি, তারপরে আমার দিদিদের আর কি মাসির মেয়েদের, আমি তো ছোট, ওদেরকে সবাইকে তাড়াতাড়ি আসতে বল। এবার আমার তো চাঁদপাড়ায়, মা বনগাই বললাম তুমি পৌঁছে আমাকে ফোন করো, আমি আমার মা এরকম টিকিট কাটার ব্যাপারে এরকম এরকম ঝামেলা হয়েছে, আমি এখানে যাব, হাবড়া অশোকনগরে যাব, তুমি আমারে ফোন করো, আমার তো বেশিক্ষণ লাগবে না যেতে। তা মা বেরিয়ে গেছে ভোরবেলা, আমাকে কাজল ফোন করে বললো ওদের ওই দিক থেকে লেট হয় অনেক আসতে। তো ভাবি যেই মামার মানে আমাকে সবসময় সাহস জুগাতো, কোনো সময় হার স্বীকার করবি না, হারবি না, আজকে সেই মামাই হয়তো ওই ক্যান্সারের সাথে যুদ্ধ লড়াই করতে করতে, কারণ সব বড় মামা বড় মাসিরা সবাই আছে, মামা ছোট তো। এবার মানে এটাই মানতে পারছি না যে মামা সবার ছোট, অল্প বয়স, হচ্ছে এখনো বড় মামা বড় মাসি মেজো মামা মেজো মাসি সবাই সব ভাই বোনরা আছে। তো এটাই মানে আমার কালকে রাত্রির থেকে শুধু কান্নাই করে যাচ্ছি যে যেই মামা আমাকে সাহস জুগাতো, যেই মামা আমাকে সবসময়, আমাদের যত আত্মীয় আছে কেউ গেলেই আগেই জিজ্ঞাসা করবে রূপার মেয়ে কেমন আছে, রূপার মেয়ে কেমন আছে, সবার কাছে। মা বলে কি আমি আমার মা একটু ছোটো মামার ঘরে মানে ছোটো মামার কাছে বেশি যায়, বলে না যার সাথে যার মনের টান। মা বলে আমি গিয়ে পাড়া দিতে পারি না সিঁড়ির মধ্যে, আগেই জিজ্ঞাসা করবে যে রূপার মেয়ে কেমন আছে। তা আমার মামা আমাকে এই ভেলুরে যাওয়া, তারপরে মনে সবসময়, কারণ মামা ক্যান্সার নিয়ে আজকে 10 বছর ধরে লড়াই করছে, সেই রিটার্ন ব্যাক এসছে 10 বছর পরে। মা আমাকে সবসময় বলতো হার স্বীকার করবি না, তুই হারবি না, তুই লড়বি। আর আজকে মামা আইসিইউতে, দেখি আমি অশোকনগর থেকে এসে তারপরে এইদিকে দেখো মেয়েটাও তো অসুস্থ, বললাম একা মানুষ আমি কত দিকে সামলাবো। রান্না বান্না সেই ভোর 5টায় উঠেছি, উঠে কত কিছু করে রান্না বান্না শ্বশুরকে ভাত দিয়ে এই যে এখন আমি আবার যাচ্ছি। এদিকে মেয়েটা জ্বর গায়ে গেছে পড়তে। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আসছি পরের ভিডিওতে।